বন্ধুরা, কালকে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে প্রথম ওডিআই ম্যাচে কিছু আলোচনা করব। যে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে 300 রান করেছিল 8 উইকেটের বিনিময়ে 50 ওভারে, এবং সবচেয়ে বেশি করেছিল তোমার ড্যারেল মিচেল 84 রান করেছিল 71 বলে, 5টা 4 3টে 6। তারপরে হেনরি নিকোলাস করেছিল 62 রান 69 বলে, 8টা 4। এবং ডেভিড কর্নে করেছিল 56 রান 67 বলে, 6টা 4 1টা 6। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে প্রত্যেকটা পেসার কিন্তু ভারতের উইকেট পেয়েছিল। সিরাজ, রশিদ কৃষ্ণা, হার্ষিদ রানা। তো হার্ষিদ রানা সত্যিই যা, এবং অলরাউন্ডারের মতো সে কিন্তু পারফর্ম দিয়ে যাচ্ছে ভারতকে। কেন বলছি? বোলিং হাতে 2 উইকেট, ব্যাট হাতে 29 রান, এবং ভালো জায়গাতে এসে, যেখানে কিন্তু বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে টান টান একটা মোমেন্ট ছিল, এবং বিরাট কোহলি নিজে হাতে সেঞ্চুরি শুধুমাত্র ফেলে এলো 93 রান। এই জায়গাতে এসে বিরাট কোহলি খুব কমবারই কিন্তু সেঞ্চুরি মিস করেছে। যেমন সচিন তেন্ডুলকর অনেকবার মিস করেছে, মোটামুটি 15+ আছেই, এবং বিরাট কোহলি 10-এর নিচেই আছে সম্ভবত। কেন বিরাট কোহলি এই জায়গাতে এসে সেরকমভাবেই শট খেলে, এবং তার শটগুলো সত্যি দেখার মতো থাকে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য তাকে রান মাস্টার, চেজ মাস্টার থেকে বলা হয় অনেক কিছুই, রান মেশিন। এবং এই জায়গাতে সেঞ্চুরিটা মিস করে গেল, এবং যেহেতু দুটো ফর্ম্যাট থেকে সে বেরিয়ে গেছে, রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, এবং শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটটা তার সামনে। এবং সবচেয়ে সেঞ্চুরির দিক থেকে ওডিআই এখন 1 নম্বরে, তোমার 53টা সেঞ্চুরি হয়ে আছে, এবং এখনও অবধি ওডিআই ফরম্যাটের সবচেয়ে বেশি সেঞ্চুরি। কিন্তু যখন বিরাট কোহলি ব্যাট করছিল, মানে কখনোই কোনো সময় মনেই হয়নি যে ম্যাচটা এরকম টান টান উত্তেজনায় যাবে। অবভিয়াসলি নিউজিল্যান্ড খুবই ভালো টিম, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও ভারত 1 নম্বরে, ওডিআই ফরম্যাটে 1 নম্বরে আছে টি20 এবং ওডিআই, কিন্তু নিউজিল্যান্ড কোনো অংশেই কিন্তু মানে সেরকম দুর্বল টিম নয়। অবভিয়াসলি ভালো টিম, মানে যথেষ্টই ভালো টিম। যেমন 2019 সালে ভারতকে কিন্তু সেমিফাইনালে আউট করেছিল। তো সেই দিক থেকে নিউজিল্যান্ড সত্যি তোখর টিম, এবং সেই জায়গার দিক থেকে 300 যখন রান করেছে, এবং সেই রানটা যখন যেভাবে ব্যাটিং চলছিল ভারতের, তো কখনোই কোনো সময় মনে হয়নি যে বিরাট কোহলি থাকার সময় যে ম্যাচটা অনেক আরামসে, মানে হাসতে খেলতে ম্যাচটা জিতে যাবে, কি তাই না? সকলেই আশা করছে, মনে হচ্ছে যারা পুরো খেলাটা প্রথম থেকে শেষ অবধি যখন যারা দেখেছে, মানে বিরাট কোহলি আউট হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত। কিন্তু বিরাট কোহলি যখন 93 আউট হয়ে গেল, তারপরে যখন একটার পর একটা আউট হতে শুরু করে, এবং তখন যেন কোথায় যেন একটা টান টান উত্তেজনা চলে আসছে, যে এই রানটার জন্য এত কষ্ট, এত বেগ পেতে হচ্ছে। যেখানে রানটা সে নিজে হাতে রানটা, মানে জয়ের মুখ গোড়া অবধি পৌঁছে দেয়। অবশ্যই সবারই কন্ট্রিবিউট আছে। শ্রেয়স আয়ার, সে 49 রান করেছে, হাফ সেঞ্চুরিটা মিস করে এসছে। শুভমন গিল ওডিআই ক্যাপ্টেন হিসাবে প্রথম সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, এবং রোহিত শর্মা সেরকম করতে পারেনি রান। তো বিরাট কোহলি অবশ্যই সেঞ্চুরিটা সত্যিই মিস করে এসছে, এবং প্রত্যেকটা সবারই, হার্ষিদ রানা থেকে আরম্ভ, হার্ষিদ রানা তো ব্যাটিং বোলিং দুটোতেই যেভাবে পারফরমেন্স দিয়ে গেল কালকে, তো মোটামুটি যে সমালোচনা তাকে নিয়ে চলছিল সব কিন্তু অ্যান্সার সবাই কিন্তু পেয়ে গেল। কেননা সে অলরাউন্ডারের মতো কিন্তু পারফরমেন্স দিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট অনেক প্রেস মিডিয়াতে অনেক সময় বলেওছে যে আমাকে সেভাবেই তৈরি করা হচ্ছে এবং সেভাবেই চালানো হচ্ছে, যে ব্যাটিং এবং বলিং দুটো ফর্মেটেই কিন্তু তাকে পারফর্ম করতে হবে, এবং সে কিন্তু সমালোচনার কিন্তু জবাব ডে বাই ডে কিন্তু দিয়ে যাচ্ছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। সে নিজেকে কিন্তু সেই জায়গাতেই শিখরে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো বুমরা রেস্টে, হার্দিক পান্ডিয়া রেস্টে, তাও কিন্তু মিডিল অর্ডারে বিরাট কোহলির পরে কিন্তু একটু নড়বড়ে লাগছে। শ্রেয়স আয়ার ঠিক আছে, যদি মিডিল অর্ডার ফ্লপ খেয়ে যায় তো কিন্তু চাপ হয়ে যাবে ভারতের ক্ষেত্রে ম্যাচ জেতা। কেননা বুমরা এলে অবশ্যই প্রসিদ্ধ কৃষ্ণা আউট হবেই, সেই জায়গার দিক থেকে স্ট্রং বোলিং লাইন আপ থাকবেই, এবং ওয়াশিংটন সুন্দর বেরিয়ে যাওয়ার পরে হার্দিক পান্ডিয়া তো সেখানে এন্ট্রি নেবেই। তো অবভিয়াসলি সেই জায়গাতে স্ট্রং হবেই, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন, এবং চোট সবচেয়ে ভারতের এখন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, প্রত্যেকটা মোমেন্টে এখন চোটের এখন ভরাডুবি। শ্রেয়স আয়ার চোট থেকে ফিরে এলো, সুমন গিল চোটে গেছিলো, সেই সময় রাহুল ক্যাপ্টেন্সি করে যেতে হবে। আরেকটা বিষয়, বড় বিষয়, যে রাহুল হচ্ছে তাকে সব জায়গাতে কিন্তু পারফর্ম করছে। ওপেনার, ক্যাপ্টেন্সি, কিপিং, মানে ফিল্ডিং থেকে আরম্ভ করে কোনো জায়গাতে কিন্তু সে কিন্তু বাদ নেই, মানে সব। এবং মিডিল অর্ডারে ফিনিশার হিসেবে প্রত্যেকটাতে সে কিন্তু রোল নিজে কিন্তু সেইভাবেই প্রমাণ করে দিয়ে যাচ্ছে, এবং সে নিজেকে এখন একটা ভরসাযোগ্য, মানে এখন দাবিদার, মানে প্লেইং 11-এ রাহুল এখন ভরসাযোগ্য একজন দাবিদার। অবশ্যই নিজেকে কিন্তু সেই জায়গাতেই পারফরমেন্সে দাঁড়াতেই নিয়ে যাচ্ছে দিন দিন, অবভিয়াসলি। তো কেন বলছি, উইকেট কিপিং হিসাবে একজন শুধুমাত্র স্পেশাল উইকেট কিপিংকে নেওয়ার থেকে ব্যাটিং এবং উইকেট কিপিং দুটোই যাতে সে হ্যান্ডেল করতে পারে, সেটা কিন্তু রাহুলের মধ্যে সেই দক্ষতাটা আছে, এবং সে কিন্তু করে যাচ্ছে। ঋষভ পান্ত চোটের জন্য বাইরে, ওয়াশিংটন সুন্দর চোটের জন্য প্রথম ম্যাচের পরেই আবার আজকে চোটের জন্য বেরিয়ে যাচ্ছে। তো তার জায়গাতে আবার রিপ্লেসমেন্টে আসবে। কিন্তু তাহলেও চোট একটা খুব ভালো ফ্যাক্ট হয়ে যাচ্ছে ভারতের ক্ষেত্রে, কেননা প্লেয়াররা বাইরে চলে যাচ্ছে। এবং আরেকটা যেটা বিষয়,
ভারত কিন্তু এক ওভার বাকি থাকতে কিন্তু ম্যাচটা জয়ী হয়ে যায়, এটা ঠিক। 306 রান লাস্ট বলে KL রাহুল কিন্তু সে ফিনিশারের ভূমিকা হিসেবে কিন্তু নিজেকে প্রমাণ করলো, 6 মেরে ম্যাচ জেতালো। তো অবশ্যই সিরিজের ভারত কিন্তু 1-0 এগিয়ে গেল, কিন্তু কিন্তু চিহ্নটা থেকে যাচ্ছে মিডল অর্ডারটা নিয়ে বিরাট কোহলির পরে তারা সেই লেভেলে, কেননা শুভমন গিলের কিন্তু নড়বড়ে ব্যাটিং, হাফ সেঞ্চুরি করেছে ঠিক আছে, ফিলিপসের ক্যাচটা ড্রপ, ফিলিপস একজন উড়ন্ত পাখি, মানে ক্যাচটা সেই মোমেন্টে সম্ভবত শুভমন গিল 7 কিংবা 8-এ ব্যাট করছিল, তো সেই জায়গার দিক থেকে তো শুভমন গিলকে কিন্তু কোনো সময় মনে হয়নি যে হাফ সেঞ্চুরি করবে, কিন্তু এত নড়বড়েভাবে ব্যাটিং করছিল এবং সেই দিক থেকে কিন্তু সে হাফ সেঞ্চুরি পৌঁছে যায় এবং ক্যাপ্টেন হিসাবে সে নিজেকে কিন্তু হাফ সেঞ্চুরিটা পারফরমেন্স দিয়ে যায়। এবং ফিলিপসের সেই ক্যাচটা সত্যিই ভোলার না, যারা খেলাটা দেখেছে ফিলিপসের ক্যাচটা মানে মানে অতুলনীয়, যদি ক্যাচটা নিয়ে নিত মানে মানে উড়ে গিয়ে জাস্ট একটু সেকেন্ড চান্সও কিন্তু সে ধরে ফেলতে পারতো, বাট এই ক্যাচগুলো মানে খুবই রিস্কি এবং মানে চান্স খুবই কম থাকে, যেটা ধরে নেয় অবশ্যই সেই জায়গাতে পুরো পুরো সেই জায়গাতে পুরো কভার দেয়। এবং ভালো নিঃসন্দেহে একজন মানে ভরসাযোগ্য ফিল্ডিং থেকে আরম্ভ করে ব্যাটিং থেকে আরম্ভ করে, সে নিয়ে কোনো নিউজিল্যান্ডের সন্দেহ নেই। কিন্তু নিউজিল্যান্ড অবশ্যই ভালো টিম এবং সেই লেভেলে কিন্তু ফাইট দিয়েছে ভারতকে ভারতের মাটিতে এসে। সামনে আর দুটো ম্যাচ 14 তারিখ এবং 18 তারিখ। তো বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে আরম্ভ করে রোহিত শর্মা দেখা যায়। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয়, বিরাট কোহলি, রোহিত শর্মাদেরকে ভারতর স্টেডিয়ামে যে সংবর্ধনাটা দেওয়া হয়েছে সত্যি অতুলনীয়। যারা দেখেছে তারা অবশ্যই, কেননা সত্যি খুব ভালো লেগেছে, দুই লেজেন্ডকে সেটা একটা ভালোভাবে সংবর্ধনা দিয়েছে, এটা উচিত তার এবং তারা ডিজার্ভ করে সেটা।